রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে তীব্র দুর্গন্ধ, মিলছে পোকা, ঝুঁকি বাড়ছে পানিবাহিত রোগে। জল খাওয়ানো যায় না, রান্ধানো যায় না, পানির ভিতরে ময়লা আসে। এরকম দুর্গন্ধ যুক্ত পানি আমাদের বাসায় আসে। আমরা পানির জন্য রান্না করতে পারি না, কোনো কিছু করতে পারি না, অনেক অসুবিধা। জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলা শীঘ্রই নিষ্পত্তির আশা, চলছে নির্বাচনের প্রস্তুতি, চূড়ান্ত দলীয় প্রার্থীও। টার্মিনালের অবকাঠামো উন্নয়নে বাড়বে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা, বড় জাহাজ ভেড়াতে চ্যানেল খননের দাবি। নিষেধাজ্ঞা অমান্য করে সাগর ও নদী থেকে গলদা, বাগদা, চিংড়ির রেণু আহরণ, হুমকিতে জীববৈচিত্র্য। স্বাগত এখন বাজারে, শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসা যে পানি সরবরাহ করছে তা ঘোলা ও তীব্র দুর্গন্ধযুক্ত, কোথাও কোথাও মিলছে পোকাও। এর মধ্যে জুরাইনে বাসিন্দাদের এ নিয়ে ভোগান্তির শেষ নেই। রান্নাসহ দৈনন্দিন কাজে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহারে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন এই এলাকার বাসিন্দারা। স্থানীয় মসজিদের গভীর নলকূপ এখন শেষ ভরসা। চিকিৎসকরা বলছেন এই দূষিত পানি ব্যবহারে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। তবে এই অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ওয়াসার দায়িত্বরত কোনো কর্মকর্তা। আবু বক্কর মনের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাইজিদ সাদ। পূর্ব জুরাইনের ইসলামাবাদ মসজিদের গভীর নলকূপ ঘিরে পানির বোতল, জার বা কলসি হাতে পানির জন্য এই অপেক্ষায় বলে দেয় কতটা দুর্দশায় দিন পার করছেন এলাকার বাসিন্দারা। নিরাপদ পানির জন্য বাড়তি খরচ করতে হচ্ছে জুরাইন ও মুরাদপুরের বাসিন্দাদের। সময় যাচ্ছে অনেক। প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ১১টা এবং বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এলাকাবাসী পানি নিতে পারেন মসজিদ থেকে। এখানে এক বোতল বা এক জগ পানি ১ টাকা, ৫ লিটারের বোতল ২ টাকা, ১০ লিটারের বোতল বা কলসি ৩ টাকা এবং জার ভরে পানি নিলে দিতে হয় ৫ টাকা। মসজিদের দেওয়ালে লেখা সুবহানাল্লাহ, এই পানি আল্লাহর নিয়ামত। পানের অযোগ্য ওয়াসার পানির পরিবর্তে দীর্ঘ ১ যুগ ধরে এই পানি এলাকাবাসীর জন্য নিয়ামতি বটে। তারা বলছেন মসজিদগুলো যদি পানি না দিত তাহলে খাবার জন্য তাদের পানি পাওয়ার আর কোনো উপায় থাকতো না। বড় বড় ড্রাম কিনে লইছি, এই পানি নিয়ে আসে, এটিতে গোসল করি, খাই লই আর রান্না বান্না করি। জল খাওয়ানো যায় না, রান্ধানো যায় না, এই জল নিয়ে কিনা জল নিয়ে রান্ধি। এই যে কিনা নেই দেখেন, এই যে পানি এই যে ভরছি, সবাই এরকম কিনা খাইতেছি আমরা। তো এরকম ভাবে আমরা কিভাবে চলুন? এটা আছে বিদেয় আমরা এলাকাবাসী এবং আশেপাশের এলাকাবাসী এই পানিটা দিয়ে আমরা খুব সুখে স্বাচ্ছন্দ্যে আছি এবং আমরা ভালো আছি। মসজিদের পানিটা তো নিতে আসি, এটা খাইতে আসি, এটা মোটামুটি আছে। রোজার আগে থেকে এরকম পুরো ময়লা ড্রেনের পানি আসে। এখন টিভির ক্যামেরা দেখেই এই এলাকার নারীরা অভিযোগ করেন বছরের পর বছর খাবার ও রান্নার পানির কষ্টে ভুগতে হচ্ছে তাদের। সরেজমিনে দেখা যায় ওয়াসা যে পানি সরবরাহ করছে তা ঘোলা ও তীব্র দুর্গন্ধযুক্ত। এখন ঘোলা পানির সঙ্গে আসছে পোকাও। আমাদের অত্র এলাকায় পানিটার খুবই সমস্যা এবং পানির ভিতরে ময়লা আসে। এরকম দুর্গন্ধ যুক্ত পানি আমাদের বাসায় আসে, তো আমরা এগুলো দিয়ে কোনো কাজ করতে পারি না। বিগত অনেক দিন থেকে যাবত এই পানির সমস্যাটা গোলা হয়, ভাত রান্না করলে ভাতের চাউলটা কালো হয়ে যায়। আমরা পানির জন্য রান্না করতে পারি না, কোনো কিছু করতে পারি না, অনেক অসুবিধা পানির। ঋষিপাড়ার ১ বছর ৩ মাস বয়সী রাইসা, তার পুরো শরীর জুড়ে চুলকানি। পুরো পরিবার ভুগছেন একই অসুখে। স্থানীয় ফার্মেসিগুলোর বিক্রির হারও বলছে এলাকায় বেড়েছে চুলকানির রোগী। গোসল করানোর পরের থেকে এই যে শরীরে গোটা হইতেছে, ডাক্তারের ওষুধ খাওয়াইতেছে, কমতেছে না। 2 বছরের বাচ্চার পুরা শরীরে গোটা, ডাক্তারের কাছে কালকে নিছে, হ্যাঁ ওষুধ দিতেছে, কোনো কাজ হইতেছে না। এখান থেকে ওষুধ নেওয়া হইতেছে, মলম ক্রিম যায়, কিন্তু এটার সমাধান হচ্ছে না। এটা পানির অবশ্যই পরিবর্তন করা উচিত। শুধু জুরাইন নয়, এমন অভিযোগ কল্যাণপুর, তেজগাঁও, মালিবাগ, মধুবাগ, মগবাজার, খিলগাঁও, বনশ্রী, বাড্ডা, বাসাবো, মুগদা, মানিকনগর, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের।
চিকিৎসকরা বলছেন এই দূষিত পানি ব্যবহারে ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস, নানা চর্মরোগ সহ দীর্ঘমেয়াদী ক্রনিক রোগে ভুগতে পারে যে কেউ। দূষিত পানি গ্রাহক পর্যন্ত চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি না এবং বাচ্চারা এখান থেকে বেশি এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে, বয়স্ক মানুষরা এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। ডায়রিয়াজনিত রোগ বেড়ে যাবে, পানিবাহিত রোগ বেড়ে যাবে, যেমন টাইফয়েড, হেপাটাইটিস, জন্ডিস, কিছু স্কিন ডিজিজ হয়, এটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের মতো কিছু কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। এত সব অভিযোগ নিয়ে এবার আমরা কথা বলতে চাই ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে, তবে দেখা মিলল না ব্যবস্থাপনা পরিচালকের। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দায়িত্বরত কোনো কর্মকর্তা। তবে আমাদের কাছে অভিযোগ শুনে সঙ্গে সঙ্গেই সমাধানের আশ্বাস দেন উপব্যবস্থাপনা পরিচালক AKM শহীদুদ্দিন। ঢাকায় বর্তমানে পানির চাহিদা দৈনিক গড়ে 280 থেকে 290 কোটি লিটার। ওয়াসার উৎপাদন সক্ষমতা রয়েছে 295 কোটি লিটার পানি। বাইজিদ সাদ, এখন, ঢাকা। আপিল নিষ্পত্তি শেষ করে অল্প সময়ের মধ্যেই জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাচ্ছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী শিশির মনির। তবে আইনি জটিলতার মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করছে দলটি। ইতিমধ্যেই ঠিক করা হয়েছে দলীয় প্রার্থীও। 11 বছর ধরে নিবন্ধন হারানো জামায়াত ইসলামী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে ভোটের রাজনীতিতে আশার আলো দেখছে। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটে নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট একটি বৃহত্তর বেঞ্চ জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দেয়। তবে সেই রায়ে 3 বিচারপতির মধ্যে জ্যেষ্ঠ বিচারপতি জামায়াতের নিবন্ধন বহাল রাখার পক্ষে রায় দেন। এটি আদালতের এখতিয়ার নয় বলেও পর্যবেক্ষণ দেন ওই বিচারপতি। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হলে চেম্বার আদালত সাড়া না দিয়ে বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠায়। তবে প্রায় এক যুগেও আপিল বিভাগ জামায়াতের নিবন্ধনের মামলাটি নিষ্পত্তি করেনি। 2023 সালের 19 নভেম্বর আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেয়া হয়। এরপর মামলার আর কোনো অগ্রগতি ছিল না। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতন হয় শেখ হাসিনার সরকারের। আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটায় ওই বছর 22 অক্টোবর মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করে জামায়াত। এ পর্যন্ত কয়েকবার শুনানির জন্য কার্যতালিকায় এলেও এখনও নিষ্পত্তি হয়নি। তবে আপিলের আংশিক শুনানি শেষ হয়েছে। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এমন পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, জামায়াত কেন নিবন্ধন ফিরে পাচ্ছে না? কেন দেরি হচ্ছে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে? এমন প্রশ্নের জবাবে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, অল্প সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি হবে, আর তাতেই নিবন্ধন ফিরে পাবে জামায়াত। হাইকোর্টে এই ব্যাপারে দ্বিধা বিভক্ত। দ্বিতীয় কথা হলো, কেন হাইকোর্ট দ্বিধা বিভক্ত? কোন প্রশ্নে? হাইকোর্টের যিনি সিনিয়র বিচারপতি ছিলেন 3 জনের মধ্যে, তিনি নিবন্ধন বাতিল করেননি। তিনি আর্গুমেন্ট করেছেন এটা যে এইভাবে যদি একটা রাজনৈতিক দলের রিট পিটিশনের ভিত্তিতে আরেকটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়, তাহলে রাজনৈতিক যে সংস্কৃতি আছে সেটি কোনোভাবেই ডেভেলপ করতে পারবে না। এবং নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে তো সকলেই আকাঙ্ক্ষিত, সকলেই মনে করছেন যে দ্রুতই এটা পাওয়া উচিত। যেহেতু একটা আদালতের প্রক্রিয়ার মধ্যে আছে, এই জন্য আদালতের নিষ্পত্তি করতে যত সময় লাগে এত সময় নিশ্চয়ই ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। প্রতীকের ব্যাপারে আমাদের ফুল কোর্টের একটি রেজলিউশন আছে। আমরা যখন রেজিস্ট্রেশনের মামলা নিষ্পত্তি করব, আমরা সেই ইস্যুটাও একই সাথে নিষ্পত্তি করার চেষ্টা করব। নিবন্ধনের আইনি জটিলতা শিগগিরই কেটে যাবে এমন প্রত্যাশার কথা জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত পুরোদমে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাজনীতিতে জামায়াত এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের নিবন্ধন সবগুলো শর্ত পূরণ করার পরও আমাদের নিবন্ধনকে বাতিল করেছে। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই গভর্নমেন্ট এটা করেছে। আমরা শঙ্কা করছি না, তবে ষড়যন্ত্র চক্রান্ত তো জামাতের বিরুদ্ধে সবসময় ছিল, এখনও আছে। আর জামাত একটা রাইজিং ফোর্স। জামাতের হাতে সৎ, দক্ষ, যোগ্য সকল সেক্টরে নেতৃত্ব দেওয়ার মতো ম্যান পাওয়ার রয়েছে। জামাতে রয়েছে বিপুল পরিমাণ জনগণের সমর্থন। আদালতের প্রক্রিয়ার মাধ্যমে আমরা ন্যায় বিচারের মাধ্যমে এটি ফিরে পাব আমরা আশা করছি, এবং জনগণও সেটি প্রত্যাশা করে।
গত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াত। দলটির নেতারা এই দাবি করে বলেন, আগামীতে জামায়াতের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জাহিদ হাসান, এখন, ঢাকা। প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে পারভেজের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা পারভেজ হত্যার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত ও বিচারের দাবি করেন। পারভেজ টার্গেট কিলিংয়ের শিকার কিনা সেটিও তদন্তের দাবি জানান তারা। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যেন কোনো রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় না দেওয়া হয় সেই দাবি জানান শিক্ষার্থীরা। যারা খুন করেছে তারা সন্ত্রাসী এবং খুনি, তাদের পরিচয় একটাই, তারা শিক্ষার্থী না। কোনো রাজনৈতিক শেল্টারে রাজনৈতিক পরিচয়ে তাদেরকে যেন কোনো আশ্রয় প্রশ্রয় না দেওয়া হয়। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে জাহিদুল ইসলাম পারভেজকে কি টার্গেট কিলিং এর অংশ হিসেবে হত্যা করা হয়েছে কিনা সেটি সুষ্ঠুভাবে তদন্ত করতে হবে। কাল বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে প্ল্যাটফর্মটিকে বিলুপ্তি ঘোষণা করুন এবং সসম্মানে জুলাই অভ্যুত্থান যাতে আর কোনো বিতর্ক সৃষ্টি না হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আর কোনো যাতে বিতর্ক সৃষ্টি না হয়, এই নাম যাতে আর কোনোভাবে কলুষিত না হইতে পারে। এদিকে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের অপরাধ প্রমাণিত হওয়ার আগেই ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। রোববার রাতে বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, তদন্তের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর দায় দেওয়া নিন্দনীয় ও অনভিপ্রেত। প্রকৃত অপরাধী ও ক্যাম্পাসে সহিংসতা ছড়ানোর পেছনে থাকা বাস্তব চিত্রকে আড়াল করতেই ছাত্রদলের এমন কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। হত্যার প্রকৃত কারণ, প্রকৃত অপরাধী এবং ক্যাম্পাস সহিংসতা ছড়ানোর পেছনে বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে বেশি মনোযোগী হয়েছেন। এমনকি উদ্দেশ্য প্রণোদিতভাবে গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এই হত্যার মদতদাতা হিসেবে অভিযুক্ত করে যাচ্ছে। আর্থনা সামিটে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন ডক্টর ইউনুস। সেখানে তিনি সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গেও বৈঠক করবেন। আগামী 22 ও 23 এপ্রিল এই 2 দিন সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তার সফরসঙ্গী হচ্ছেন পররাষ্ট্র ও জ্বালানি উপদেষ্টা। একনেকে অনুমোদনের পর চট্টগ্রাম বন্দরের বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হলো। এবার এই প্রকল্পে অর্থায়নে বিশ্ব ব্যাংকের সঙ্গে 10,000 কোটি টাকার ঋণ চুক্তি সই হবে। এরপরই শুরু হবে অবকাঠামো নির্মাণ কাজ। তবে এই টার্মিনালে 24 ঘন্টা 12 মিটার গভীরতার বড় জাহাজ চলাচল নিশ্চিত করতে হলে কুতুবদিয়া থেকে বহির্নগর পর্যন্ত 30 নটিক্যাল মাইল দীর্ঘ চ্যানেল খনন করতে হবে বলছে বন্দর সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। প্রতি বছর চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং বাড়ছে গড়ে 4 থেকে 7%। সেই হিসেবে 2030 সাল নাগাদ হ্যান্ডলিং বাড়বে অন্তত 3 মিলিয়ন। বন্দরের বর্তমান অবকাঠামো সক্ষমতা কাজে লাগিয়ে সেই চাহিদা পূরণ বেশ কঠিন। তাই আগামী 100 বছরের বাণিজ্যিক চাহিদা পূরণে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে 2013 সালে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দীর্ঘ এক যুগের নকশা ও মহাপরিকল্পনা প্রণয়ন,
ভূমি অধিগ্রহণ ছাড়া দৃশ্যমান অগ্রগতি অনেকটাই শূন্য। তবে গেল বছরের জুনে বিশ্বব্যাংক এই প্রকল্পে প্রায় ৯,৫০০ কোটি টাকা ঋণ অনুমোদন দিলে গতি পায় এই মেগা প্রকল্প। যদিও প্রকল্পটি একনেকে অনুমোদনের অপেক্ষায় থাকায় হয়নি ঋণ চুক্তি। অবশেষে রোববার ১৪,০০০ কোটি টাকা ব্যয়ের বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন হয় একনেকে। প্রকল্পটির দুটি অংশের মধ্যে সমুদ্রে ৬.৫ কিলোমিটার দীর্ঘ চ্যানেল খনন, স্রোতরোধী প্রাচীর নির্মাণ এবং সড়ক ও রেল সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এতে প্রায় ৯,৫০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। এতে প্রকল্পের অপর গুরুত্বপূর্ণ অংশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে 4টি টার্মিনাল নির্মাণে বিদেশি বিনিয়োগও ত্বরান্বিত হবে বলে আশা কর্তৃপক্ষের। টার্মিনালের ডিপিপিটা অনুমোদন হলেই বিশ্বব্যাংকের সাথে লোন এগ্রিমেন্টটা হয়ে যাবে সরকারের, এবং এর পরপরই ঠিকাদার নিয়োগ সহ অন্যান্য কার্যক্রম শুরু হয়ে যাবে। এই ডিপিপিটা হচ্ছে মূলত অ্যাক্সেস চ্যানেল, ব্রেকওয়াটার এবং অন্যান্য মেরিন ইনফ্রাস্ট্রাকচার যেগুলো। পোর্ট, এটা আমাদের একটা গেম চেঞ্জের হিসেবে ইন ফিউচারে অ্যাড হবে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি তার মধ্যে মাতারবাড়ি অন্যতম। এই প্রকল্প বাস্তবায়িত হলে বন্দরের সক্ষমতা বাড়বে কয়েক গুণ। 24 ঘন্টা বড় জাহাজ ভিড়লে চট্টগ্রাম হবে বিনিয়োগ ও পোর্ট হাব। তবে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে পৃথক কর্তৃপক্ষ গঠনের আহ্বান ব্যবসায়ীদের। টার্মিনালের যে প্রকল্প চিটাগং পোর্টের থেকে সেপারেট একটা প্রকল্প করে ফেলতে হবে। সেই প্রকল্প ডাইরেক্টর সে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করবে। প্রতি 1 মাস পর পর তার কাজের প্রোগ্রেস দিতে হবে, টার্গেট দিতে হবে। তাইলে এটা আগামী 5 বছরের মধ্যে অন্তত আশা করা যাবে। টার্মিনাল হলে সুফল আমরা পাবো, মানে আমাদের চট্টগ্রাম বন্দরের ধারণ ক্ষমতা যেটা ধারণ ক্ষমতা বাড়বে। নাব্যতা কম হওয়ায় চট্টগ্রাম বন্দরে 10 মিটারের গভীরতার বড় জাহাজ ভিড়তে পারে না। বহির্নোঙরে সর্বোচ্চ জোয়ারে ভিড়তে পারে 11 মিটারের জাহাজ। বে টার্মিনালে 12 মিটারের গভীরতার বড় জাহাজে ভিড়বে বলে আশা কর্তৃপক্ষের। তবে জোয়ার ভাটার নির্ভরতা কাটিয়ে বে টার্মিনালে 24 ঘন্টা 12 মিটার গভীরতার জাহাজ চলাচল নিশ্চিত করতে হলে কুতুবদিয়া থেকে বহির্নোঙর পর্যন্ত 30 নটিক্যাল মাইল চ্যানেল খনন করতে হবে বলছে বন্দর সংশ্লিষ্টরা। আমরা কত বড় জাহাজ চাচ্ছি, কত গভীরতার জাহাজ চাচ্ছি। যদি 10 মিটার গভীরতার জাহাজ চাই তাহলে যে কোনো সময় আসবে, 10.5 মিটারের যে কোনো সময় আসবে। কিন্তু 12 মিটার প্লাস যদি আমরা জাহাজ চাই তাহলে কিন্তু কুতুবদিয়া থেকে এই চ্যানেলের বিশাল একটা অংশ ড্রেজিং করতে হবে, যেটি কিন্তু খুবই ব্যয়বহুল। বিদেশি টার্মিনাল অপারেটররা টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করলেও চ্যানেল খননের ব্যয় বহন করতে হবে বন্দরকে। তাই প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগের ক্ষেত্রে সবকিছু বিবেচনায় নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। ঝালকাঠির গাবখান চ্যানেলে ড্রেজিংয়ে ধীরগতির ফলে ব্যাহত হচ্ছে বিভিন্ন রুটে নৌ চলাচল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নৌপথ নির্ভর ব্যবসা বাণিজ্য। ফলে গাফিলতি নয়, যান্ত্রিক ত্রুটির কারণে ড্রেজিং কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আলামিন তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। ঝালকাঠির সুগন্ধা বিষখালীর সঙ্গে পিরোজপুরের সন্ধ্যা নদীর সংযোগ ঘটিয়েছে 16 কিলোমিটার দৈর্ঘ্যের গাবখান চ্যানেল। তবে দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় নাব্য সংকটে ধুঁকছে এই নৌপথ। এতে মোহনাসহ বিভিন্ন জায়গায় জেগেছে অসংখ্য চর। ফলে প্রায় 200 কিলোমিটার বেশি ঘুরে বঙ্গোপসাগর হয়ে চলাচল করতে হয় বড় নৌযানগুলোকে, আর মাঝারি নৌযান চলাচলের জন্য অপেক্ষা করতে হয় জোয়ারের। 5 মাস আগে চ্যানেলটি খননের উদ্যোগ নেয় বিআইডব্লিউটিএ, কিন্তু ড্রেজার মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে এখনও কাজ শুরুই হয়নি। এতে ব্যাহত হচ্ছে নৌপথে পণ্য পরিবহন। চট্টগ্রাম থেকে কয়লা নিয়ে এসে মোংলার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের অনেক সময় লাগে। গাবখান চ্যানেলে যদি ঠিক মতন খনন করা হতো তাহলে আমরা অল্প সময় গন্তব্যস্থানে মালটা পৌঁছতে পারতাম। এখান থেকে এক গ্রুপ যাওয়ার পরে এরপরে জোয়ার হলে আমরা যাব, মানে 6 ঘন্টা এখানে অতিরিক্ত বসে থাকতে হয়। কিন্তু সেরকম করে কোনো ড্রেজার হয়নি, যে কারণে এই চ্যানেল থেকে অনেক জাহাজ না ঢুকে আউটারের সমুদ্র পথে তারা এই পথ অতিক্রম করে যাচ্ছে। তবে দ্রুত সমস্যার সমাধান করে চ্যানেলের নাব্য ফেরানোর আশ্বাস দেন সংশ্লিষ্টরা। খনন কাজ কিন্তু চলমান আছে, তবে ইতিমধ্যে
ড্রেজার কিছুটা যান্ত্রিক সমস্যা হয়ে গেছে। যান্ত্রিক সমস্যা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা মেরামতের জন্য অলরেডি গ্রহণ করছি। যা ঢুকতেও পারতেছে, বের হতে পারছে, বাট প্রশস্তকরণের জন্য হয়তো কিছু সমস্যা হচ্ছে ন্যারোর জন্য, সেটা আমরা প্রশস্তকরণের কাজ অতি শীঘ্রই শেষ করতে পারবো আশা করি। গাবখান চ্যানেলের ড্রেজিং শেষ হলে মোংলা থেকে ঢাকা ও চট্টগ্রামের নদীপথের দূরত্ব কমবে অন্তত 118 কিলোমিটার। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। ঝালকাঠিতে চড়া সবজির বাজার, কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। এছাড়া কেজিতে 50 টাকা বেড়ে 90 টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এদিকে সিলেটে কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে মাছের দাম। এনে বিস্তারিত জানাতে ঝালকাঠির বড় বাজারে আছেন আল আমিন তালুকদার, আর সিলেটের কাজীর বাজার থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুরুতেই আল আমিন, আপনার কাছে জানতে চাই যে হুট করে সবজির বাজারের দাম বাড়তি কেন? গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন? ধন্যবাদ গালিব। আপনি যেমনটি বলছিলেন, আসলে এখন সবজি উৎপাদনের যে মৌসুম সেটি একেবারে শেষের দিকে, আর গত কয়েকদিনের বৃষ্টিতে এই সবজি উৎপাদন কিছুটা হলেও ব্যাহত হয়েছে। এই কারণে আসলে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে গেছে। এই কারণে বাজারে সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। তো আজকের বাজারে আসলে বিক্রি হচ্ছে এমন কিছু সবজির দাম দিয়ে আমি শুরু করতে চাই। আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, যেটি গত এক সপ্তাহ আগে 60 টাকা দরে বিক্রি হয়েছে। পাশাপাশি পটল বিক্রি হচ্ছে 70 টাকায়, ঝিঙা বিক্রি হচ্ছে 80 টাকায়, জালি কুমড়া 40 টাকা, লাফা বিক্রি হচ্ছে 60 টাকা। আর সবচেয়ে বেশি দাম বেড়েছে এর মধ্যে কাঁচামরিচের। গেল সপ্তাহে কাঁচামরিচ বিক্রি হয়েছে 40 টাকা, সেই কাঁচামরিচ 1 লাফে 50 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 90 টাকায়। পাশাপাশি টমেটো বিক্রি হচ্ছে 40 টাকায়, গাজর বিক্রি হচ্ছে 60 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, এবং ছোট সাইজের যে শসা রয়েছে সেই শসা বিক্রি হচ্ছে 70 টাকা, এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকা, এবং বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা। এই যে সমস্ত সবজির নাম আমি বলেছি, এই সমস্ত প্রতিটি সবজিতে আসলে 10 থেকে 20 টাকা দাম বেড়েছে। আমি ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা বলছেন যে যেহেতু সবজির মৌসুম শেষ, তাই বাজারে সরবরাহ কমে গেছে, তাই এই সবজি তারা বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তবে তারা বলছেন যে তারা বেশি দামে কেনার কারণেই তারা একটু বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আর ক্রেতারা বলছেন যে আসলে তাদের যে বাজেট, বাজারের সেই বাজেট আসলে এসে তারা যেখানে 2 কেজি কেনার কথা সেখানে তারা 1 কেজি কিনতে বাধ্য হচ্ছেন, যেহেতু দাম বেড়ে গেছে। এই ক্রেতারা আসলে এই বাজার নিয়মিত মনিটরিং, সেই মনিটরিং এর দাবি করেছেন। ভোক্তা অধিকার সহ সরকারের যে সমস্ত দপ্তর রয়েছে তারা যদি নিয়মিত বাজার মনিটরিং করেন তাহলে আসলে বেশি দামে বিক্রি করতে পারবেন না বিক্রেতারা, তাই বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর কথা বলছেন। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল সবজি বাজার পরিস্থিতির সবশেষ। গালিব। সিলেটের কাজীর বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, সেখানে নাকি মাছের দাম বেড়ে গেছে, কারণ কি বলছেন বিক্রেতারা? গালিব, একদম ঠিকই বলেছেন আপনি। আসলে সিলেটের বাজারে কিন্তু মাছের দাম বেড়ে গেছে। আমি সিলেটের ঐতিহ্যবাহী কাজীর বাজারে রয়েছি এবং সকাল থেকে এসে আমরা যেমনটি দেখেছি সরবরাহ যেমন কম, দামও কিন্তু তেমনটি বেশি, এবং এই দাম বৃদ্ধির কারণ সম্পর্কে আমরা জানতে চেয়েছি ব্যবসায়ীদের সাথে বা এখানকে যারা মাছের বিক্রেতারা রয়েছে তাদের সাথে আলাপ করেছি। তারা বলছেন আসলে বৈরী আবহাওয়া, পরিবহন ব্যবস্থা শোনানোর কারণে কিন্তু আমদানি অনেকটাই মাছের এখন কম, এবং এই মাছের আমদানি কম থাকায় দাম কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। যেমন আজকের বাজার দর যদি আমি আপনাকে জানাতে চাই, সেক্ষেত্রে বলতে হয় যে বিশেষ করে পহেলা বৈশাখে আমরা যখন আসি তখন কিন্তু ইলিশের দাম 1600 থেকে 1700 টাকায় পাওয়া গেছে, কিন্তু আজকে কিন্তু এই ইলিশের দাম 2000 থেকে 2200 টাকা, কোনো কোনো ক্ষেত্রে আকার ভেদে সেটি 2500-2600 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি রুই মাছের কথা বলি, রুই মাছও কিন্তু পাইকারি বাজারেই 380 থেকে 400 টাকা বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে গিয়ে 450 থেকে 460 এমনকি 480 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য মাছের কথা বলি, সেক্ষেত্রে পাবদা মাছের চাহিদা অনেক বেশি থাকে। সেই পাবদা মাছের দামও কিন্তু আমরা গত সপ্তাহে যেমনটি দেখেছিলাম যে পাইকারি বাজারে 350 টাকা, কিন্তু এটি খুচরা বাজারে আজকে পাইকারি বাজারে আজকে কিন্তু 370 থেকে 400 টাকা বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে গিয়ে বেড়ে দাঁড়াচ্ছে 450 থেকে 500 টাকা পর্যন্ত। এর পাশাপাশি যদি মৃগেল মাছ এবং গ্রাস কার্প মাছগুলোর কথা বলে থাকি, সেটিও কিন্তু গত সপ্তাহে খুচরা বাজারে
ছিল 220 থেকে 230 টাকা, যেটি আজকে কিন্তু 250-60 টাকা বিক্রি হচ্ছে। এবং এর পাশাপাশি যদি আমি চিংড়ির কথা বলি, সেই চিংড়ি মাছের দামও কিন্তু কেজি প্রতি গত সপ্তাহে ছিল 800 থেকে 850 টাকা, সেটি আজকের বাজারে 900 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং আমি যদি আরও কিছু মাছের কথা আপনাকে বলতে চাই, বিশেষ করে গুলশা, ট্যাংরা সহ ছোট মাছের চাহিদা থাকে অনেক বেশি, কিন্তু ছোট মাছের দামও কিন্তু অনেক বেশি এবং সরবরাহ একেবারেই কম বললেই চলে। এবং আজকের বাজারে লক্ষণীয় যে বিষয়টি হচ্ছে, আজকে সকালে যখন আমরা এসেছি যে দেখলাম যে মাছের বাজারের কিন্তু সরবরাহ অন্যান্য দিনের তুলনায় অনেক কম। এবং এটির কারণ হিসাবে যেমনটি বিক্রেতারা জানিয়েছেন যে আসলে আমদানি কম থাকায় এখানে মাছের সংখ্যাও কম। এবং আমরা কাস্টমারদের সাথে কথা বলেছি, ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন যে আসলে মাছের দাম অনেক বেশি বেড়ে গেছে, সপ্তাহ ব্যবধানে 50 টাকা বেড়েছে, এমনকি কোনো জায়গায় আরও বেশি বেড়েছে। তো এই যে বাজারে দাম বৃদ্ধি পাওয়া, এটা কয়েকটি কারণ হতে পারে, যেমন বৈরী আবহাওয়া এবং আরও বিভিন্ন বিষয় রয়েছে। তবে ক্রেতাদের দাবি হচ্ছে সুষ্ঠুভাবে বাজার মনিটরিং করলে হয়তো বা কিছুটা নাগালের মধ্যে পাওয়া যাবে মাছ। গালিব, এই ছিল আমার কাছে মাছের বাজার থেকে সর্বশেষ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী ও সাগর থেকে গলদা ও বাগদা চিংড়ির রেণু আহরণ করছে উপকূলীয় এলাকার হাজারো জেলে। মশারি নেট দিয়ে এসব রেণু ধরার কারণে হুমকিতে পড়ছে সামুদ্রিক জীববৈচিত্র্য। সচেতনতা আর বিকল্প কর্মসংস্থানের অভাবেই বন্ধ হচ্ছে না এমন পরিবেশ বিনাশী কর্মকাণ্ড। তবে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ, বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাহমুদুন নবীর ক্যামেরায় আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। দেশের উপকূলীয় অঞ্চলের জেলাসমূহে এখন চিংড়ির রেণুপোনা ধরার মহোৎসব চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে এই কাজটি করে যাচ্ছে অনবরত। আর এর ফলে কিন্তু চিংড়ির রেণুর সাথে মারা পড়ছে বিভিন্ন জাতের মাছের পোনা। নিষেধাজ্ঞা থাকলেও এটি মানছেন না অনেকেই, আর এতে নষ্ট হচ্ছে পরিবেশও। বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী সংলগ্ন কালমেখা গ্রামের বাসিন্দা শামীম, নজরুল ও শাহ আলম প্রতিদিন সকাল সন্ধ্যা নদীতে মশারির তৈরি নেট দিয়ে শিকার করেন চিংড়ির রেণু। প্রতিটি রেণুর দাম 1 থেকে 1.5 টাকা হিসাবে দৈনিক আয় 500 থেকে 1000 টাকা। পেটের দোহাই দিয়ে নিষেধাজ্ঞা মানছেন না শামীম, নজরুল ও শাহ আলমের মতো অনেক জেলে। মাছটার নাম হলো রেণু মাছ, যাকে বলে গলদা চিংড়ি। এই মাছটা এই 3 মাস আহরণ হয়, রাইতে আর দিনে ধরি। তাই আমরা ধরি 2 ঘন্টা 2.5 ঘন্টা, মনে করেন 2 টান দিছি আর 1 টান দিব শেষ। ধরেন আমার জায়গা জমি নাই, কিছু না, এই যে ধরি আমি পেটের সংসার চালাই। বঙ্গোপসাগর সংলগ্ন নদীগুলো বাগদা চিংড়ির অন্যতম উৎস। মশারির নেট দিয়ে এই রেণু শিকার করেন জেলেরা। নেটের জালের ফাঁস এতটাই ছোট যে শুধু চিংড়ি নয়, অন্যান্য মাছের পোনাও আটকে যায় এতে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রাকৃতিক উৎপাদন ব্যবস্থা। জেলেদের সচেতনতা বৃদ্ধি ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন এই মৎস্য কর্মকর্তা। মেইন স্ট্রিমে নিয়ে আসা, সাথে সাথে বিভিন্ন ধরনের এদের ভিতরে ইন্টারভেনশন দেওয়া, বিকল্প কর্মসংস্থান বলি, আদার্স বিষয়গুলা বলি, নিয়ে আসলে আমার মনে হয় ডেফিনেটলি সামনের দিনগুলোতে এই সমস্যাগুলো থাকবে। চিংড়ি গভীর সমুদ্রে থাকলেও রেণু অবস্থায় বিচরণ করে উপকূলীয় মোহনায়। এই রেণু ধরা নিষিদ্ধ হলেও অনেক জেলে তা মানছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অবৈধভাবে রেণু আহরণ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নৌপুলিশ বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি। আমরা আপাতত যে কাজটা করি, বোঝানোর চেষ্টা করি আপনারা তো চাষ করবেন এটা না করার জন্য। আর এই জালগুলোকে আমরা বিভিন্নভাবে ধরে আমরা ধ্বংস করার চেষ্টা করি। আর পাশাপাশি যেখানে জালগুলো উৎসমুখটা আমরা এখানে যোগাযোগ করি যাতে এখানে না আসতে পারে জালগুলো। আর মাঝে মাঝে আমাদের চেকপোস্ট বসে। বরিশাল বিভাগেই নিবন্ধিত জেলের সংখ্যা 4 লাখের বেশি। 2000 সাল থেকে প্রাকৃতিক উৎস থেকে রেণু ধরা নিষিদ্ধ হলেও বাস্তবে তা বন্ধ হয়নি। মৎস্য বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সমুদ্র উপকূলে রয়েছে প্রায় 475 প্রজাতির মাছ।
যাদের প্রজনন স্থল এই উপকূলীয় অঞ্চল। ফিরদাউস সোহাগ, এখন, বরগুনা। ইতালিয়ান রাজনীতিতে বাড়ছে বাংলাদেশিদের সম্পৃক্ততা। দেশটির অন্যতম বন্দর নগরী ও গুরুত্বপূর্ণ অঞ্চল মনফালকোনে থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি সানি ভুইয়া। তিনি মনে করেন কঠোর পরিশ্রম আর ইতিবাচক ভূমিকা রাখলে ইতালিয়ান রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তোলা সম্ভব। মনিরুজ্জামান মনির প্রতিবেদনে বিস্তারিত। ইতালিতে বাংলাদেশিদের অবস্থান প্রায় অর্ধশতকের, তবে দেশটির মূলধারার রাজনীতিতে বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণ খুব বেশি দিনের নয়, কিন্তু এরই মধ্যে ভালো অবস্থানের দিকে হাঁটতে শুরু করেছে। সম্প্রতি ইতালির উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ মনফালকোনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ইতালির ক্ষমতাসীন ডানপন্থী দল বিজয়ী হলেও বামপন্থী পিডি দলের হয়ে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি দেশটিতে দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হন। মনফালকোনে প্রতিনিয়তই বৈষম্যতার শিকার হচ্ছে, সেটা হোক ক্রিকেট খেলা নিয়ে, কালচারাল সেন্টারে নামাজ পড়া সীমিতকরণ নিয়ে, অথবা বাচ্চাদের স্কুলে ভর্তির বিষয় নিয়ে, এবং মা বোনেরা ইটালিয়ান ভাষা শিক্ষা বিভিন্নভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। তো আমরা এই সামনে এই চ্যালেঞ্জ নিয়ে আমাদের কাউন্সিলে এই জিনিসগুলো আমি উত্থাপন করার চেষ্টা করব এবং একটি সুন্দর সহাবস্থানের জন্য আমি সর্বদা কাজ করে যাব। সবার অধিকার প্রতিষ্ঠায় আমি কাজ করে যাব। দেশটির সমাজ ব্যবস্থা এবং অর্থনীতি ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখতে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ জরুরি বলে মনে করেন নবনির্বাচিত এই কাউন্সিলর। তিনি মনে করেন ইতালিয়ান রাজনীতিতে সম্পৃক্ততা যত বাড়বে ততই সহজ হবে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের সব সমস্যার সমাধান। নুজহাত কামাল, এখন, বিশ্ব। রান্না আর রন্ধনশৈলীর পার্থক্য বোঝাতে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় এক হয়েছিলেন বিভিন্ন দেশের পাকা রাঁধুনিরা। শুধু খাওয়ার উদ্দেশ্য নয়, রান্নার স্বাদ থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত সবখানে ফুটিয়ে তুলেছেন নিজ নিজ দেশের ঐতিহ্য। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। রাজধানী আলজিয়ার্সে শেষ হলো 3 দিনের কালিনারি আর্ট ফেস্টিভ্যাল। উৎসবে ঐতিহ্যবাহী খাবার নিয়ে আলজেরিয়ার রন্ধনশিল্পীদের সাথে প্রতিযোগিতায় নামেন আরও 14 দেশের বাঘা রাঁধুনিরা। রান্নার জ্ঞান বিনিময়ের প্রসার ঘটানোর পাশাপাশি সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী রন্ধনশিল্পের উদযাপন লক্ষ্য এ প্রতিযোগিতার। ফ্লেভার্স অব আওয়ার অ্যানসেস্টার্স বা আমাদের পূর্বসূরিদের রান্নার স্বাদ থিমে এ উৎসবের আয়োজন করে গোল্ডেন আফনাক অ্যাসোসিয়েশন ফর ট্যুরিজম অ্যান্ড কালিনারি আর্টস। ওকফলের ময়দায় তৈরি কুসকুসে সামুদ্রিক খাদ্য উপকরণ যোগ করা থেকে শুরু করে দক্ষিণের জনপ্রিয় শাকসুকা পরিবেশন করেন আলজেরীয় রন্ধনশিল্পীরা। প্রতিটি খাবারেই ছিল আলজেরিয়ার বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যের প্রতিফলন। يعني في بساطتها بصح الشعب البسكري ولا المشارك في بسكرة يكبروا بالضيف نتاعهم ويديروها بالشعر. তুরস্ক, সিরিয়া, ইতালি, মিশর, রাশিয়া সহ নানা দেশের 180 জনের বেশি রন্ধনশিল্পী অংশ নেন প্রতিযোগিতায়। তাঁবুতে অস্থায়ী রান্নাঘরে একসাথে তৈরি করেন নিজ নিজ দেশের সেরা সব খাবার। শুধু খাওয়ার উদ্দেশ্যে নয়, রান্নার স্বাদ থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত সবখানে ফুটিয়ে তোলেন নিজ নিজ দেশের ঐতিহ্য আর স্বাদ। প্রমাণ করেন এক নয় রান্না আর রন্ধনশৈলী। يعني دمج ثقافات اللي هم المشاركين من جميع الدول، دمج ثقافاتهم مع بعض ومعرفة أطباقهم وتراثهم ومر حي يعني على الطبيعة. المطبخ السوري والمطبخ الجزائري، ونعرف الجزائريين على التراث السوري وعلى الحلويات السورية والطهي السوري، ونتعرف كمان على الحلويات الجزائرية والموروث الجزائري بشكل كامل. প্রতিযোগিতা জুড়ে ছিল আরব খাবারের আধিপত্য। বিশেষ করে আলজেরিয়ার বিখ্যাত বাকলাভা আর সিরিয়ার পেস্তার পুরে ভরা পেস্ট্রির মতো ঐতিহ্যবাহী মিষ্টান্ন রঙিন করে তুলেছিল উৎসবকে। নুজহাত কামাল, এখন, বিশ্ব। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তেজনায় ইসরায়েলে পুলিশ জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ। গাজায় হামলা চালানোর মধ্য দিয়ে নেতানিয়াহু ধ্বংস ছাড়া আর কিছুই অর্জন করেননি বলে মন্তব্য তাদের। তাই স্লোগানে নেতানিয়াহুকে মিথ্যাবাদী ও অপরাধী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দিয়েছেন বিক্ষোভকারীরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান।
এবার ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ালো স্বয়ং ইসরায়েলিরাই। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ থেকে ছড়ায় এই উত্তেজনা। ধাক্কাধাক্কি করে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। বেনিয়ামিন নেতানিয়াহুকে অপরাধী প্রধানমন্ত্রী হিসেবেও আখ্যা দিয়ে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। যতদিন হামাস ততদিন যুদ্ধ, নেতানিয়াহুর এমন কট্টর নীতির কারণে বিক্ষোভকারীরা ক্ষোভে ফুঁসছেন। আন্দোলনকারীরা বলছেন, গাজায় হামলা চালিয়ে নেতানিয়াহু ধ্বংস ছাড়া আর কিছুই অর্জন করতে পারেননি। আর যুদ্ধ বন্ধ না করে 59 জিম্মিকে ফিরিয়ে আনার পথও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন ইসরায়েলিরা। এমনকি গাজায় নিরীহ মানুষকে হত্যার বিষয়টিও মেনে নিতে পারছেন না অনেক ইসরায়েলি বিক্ষোভকারী। The military pressure is not bringing the opposite. The military pressure is killing them. So this war is just a war that had to end many months ago. There's no purpose. There are no achievements anymore. You think the people here don't care from the people in Gaza? When we do care about them, we think there are too many people innocent that were killed. নেতানিয়াহু প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যা বলে যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় বলেও অভিযোগ ইসরায়েলি বিক্ষোভকারীদের। এমনকি নেতানিয়াহু যে মিথ্যাবাদী তা সারা বিশ্ব জানে বলেও মন্তব্য করেন তারা। I can't say more than that. He lies like I breathe. তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিরোনামগুলো আরো একবার। রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে তীব্র দুর্গন্ধ, মিলেছে পোকা, ঝুঁকি বাড়ছে পানিবাহিত রোগের। জল খাওয়ানো যায় না, রান্নানো যায় না, পানির ভিতরে ময়লা আসে। এরকম দুর্গন্ধ যুক্ত পানি আমাদের বাসায় আসে। আমরা পানির জন্য রান্না করতে পারি না, কোনো কিছু করতে পারি না, অনেক অসুবিধা। জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলা শীঘ্রই নিষ্পত্তির আশা। চলছে নির্বাচনের প্রস্তুতি, চূড়ান্ত দলীয় প্রার্থীও। বে টার্মিনালের অবকাঠামো উন্নয়নে বাড়বে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা। বড় জাহাজ ভেড়াতে চ্যানেল খননের দাবি। এবং নিষেধাজ্ঞা অমান্য করেই সাগর ও নদী থেকে গলদা, বাগদা চিংড়ির রেণু আহরণ, হুমকিতে জীববৈচিত্র্য। এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।